জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। তা আমরা হচ্ছে আমাদের যে লাস্ট যে ক্লাসটা হয়েছে, যেটা হচ্ছে ফিজিক্যালি হয়েছিল আমাদের, ওই ক্লাসে হচ্ছে আমরা আহ, এই ডেরিভেশনটা পর্যন্ত কমপ্লিট করছিলাম। ঠিক আছে, যেখানে ডেল্টা ডিফরমেশন ইকুয়াল টু পি এল বাই এ ই, মনে আছে? এটা পর্যন্ত করানো হয়েছিল না তোমাদের? জি স্যার। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ দেখি, যেটা হচ্ছে ওই ফর্মুলাটা ইউজ করে। এই ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করো। আজকে মেইনলি তোমাদের দুইটা ম্যাথ দেখাবো, এবং এই দুইটা ম্যাথই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং হাই চান্স পরীক্ষার মধ্যে আসার। তো দেখো, প্রথমে কি বলা আছে এই এক্সাম্পল টু তে, ডিটারমাইন দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট ডি from O for the elastic steel bar of variable cross section shown in figure 2.2। আচ্ছা, আমরা ফিগারটা দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেখো, একটা ফিগার দেয়া আছে। ঠিক আছে, এই ফিগারটার দুইটা পয়েন্ট বলতেছে। একটা হচ্ছে ও পয়েন্ট, এই যে এই পয়েন্টটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ও পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। ঠিক আছে, এবং এটা বলতেছে কি স্টিলের বার, স্টিল বার অফ ভেরিয়েবল ক্রস সেকশন। এখন দেখেই বুঝতেছো যে এটার ক্রস সেকশন হচ্ছে ভ্যারি করতেছে। এই বারটার এখানে এক টাইপের ক্রস সেকশন, মধ্যখানে আরেক টাইপের ক্রস সেকশন এরিয়া, আবার এখানে হচ্ছে এন্ডে আরেক টাইপের ক্রস সেকশনাল এরিয়া, ভেরিয়েবল ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, আর কি বলতেছে দেখো, এখানে বলতেছে caused by the application caused by the application of concentrated forces P1, P3, P2, P4, মেইনলি এখানে চারটা লোড অ্যাপ্লাই করা আছে। ঠিক আছে, এই বারের মধ্যে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে হচ্ছে তোমার P1 লোড আছে, এই যে ও পয়েন্টে, এবং এটা হচ্ছে কি তোমার লেফটের দিকে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এইখানে একটা এই বি পয়েন্ট, যেটা বি পয়েন্টে এই দিকে হচ্ছে কি P2 ফোর্স কাজ করতেছে। সি পয়েন্টে এই দিকে P3 ফোর্স কাজ করতেছে, এবং P1, P2, P3 এগুলোর কিন্তু এই ভ্যালু দেয়া আছে এখানে। ঠিক আছে, এবং তোমার ডি পয়েন্ট যেটা, এই ডি পয়েন্টে হচ্ছে তোমার P4 লোড কাজ করতেছে। তাহলে এখানে চারটা পয়েন্টে হচ্ছে চারটা কনসেন্ট্রেটেড ফোর্স কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা কে একজন বলো, এই ফোর্সটা কি এক্সিয়াল ফোর্স না শিয়ার ফোর্স এই বারের জন্য? এই যে ফোর্স গুলা কাজ করতেছে এখানে, এগুলি কি এক্সিয়াল ফোর্স না শিয়ার ফোর্স? স্যার অ্যাক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্স। আচ্ছা, এক্সিয়াল ফোর্স, ফাইন। আচ্ছা এখন দেখো, মেইনলি আমাদের আসলে এই কোশ্চেনে কি চাইছে সেটা হচ্ছে এই ও ডি পয়েন্ট যেটা, ঠিক আছে, ডি পয়েন্টের ডিফরমেশন বা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু পয়েন্ট ও, মানে এটা হচ্ছে পয়েন্ট ও, এই ও পয়েন্টের সাথে ডি পয়েন্টের রিলেটিভ ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে যে আমরা এক্সিয়াল ফোর্স গুলো অ্যাপ্লাই করতেছি, এই ফোর্স গুলার কারণে তো এই বারের মধ্যে একটা ডিফর্মেশন হবে। ফোর্স অ্যাপ্লাই করলে কি স্ট্রেস ডেভেলপ করবে, স্ট্রেস থেকে স্ট্রেইন হবে। স্ট্রেইন মিনস হচ্ছে কি ডিফর্মেশন। ঠিক আছে, হয় এই বারটা কি হবে, ফোর্সের কারণে আইদার তোমার ইলংগেশন হবে বা হচ্ছে কি কন্ট্রাকশন হইতে পারে। কারণ ইলংগেশন যদি হয় তাহলে কি, ইলংগেশন হলে ডি পয়েন্টটা হচ্ছে কি তোমার এই দিকে সরে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট হবে। আবার যদি তোমার কন্ট্রাকশন হয়, এই বারের যদি কন্ট্রাকশন হয়, তাহলে ডি পয়েন্ট হচ্ছে কি তোমার এই দিকে চলে আসবে। সো অ্যাকচুয়ালি এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আসলে কতটুকু হবে, মানে তোমার ডি পয়েন্টটা ও পয়েন্টের সাপেক্ষে কতটুকু তোমার ডিসপ্লেস করবে, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনে ক্যালকুলেশন করতে বলছে। ঠিক আছে, ডিটারমাইন দা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট ডি, ঠিক আছে, ফ্রম পয়েন্ট ও, ও পয়েন্ট থেকে।
আচ্ছা, এখানে দেখো ফোর্স গুলার ম্যাগনিটিউড দেয়া আছে, আর কি দেয়া আছে, রিলেটিভ দ্য রেসপেক্টিভ এরিয়াস অফ বার সেগমেন্টস। এখানে দেখো বার সেগমেন্ট ও ও থেকে বি, এই ও বি যে বারটা আছে তার ক্রস সেকশনাল এরিয়া দেয়া আছে 1000 মিলিমিটার স্কোয়ার। তারপরে বিসি যেই সেগমেন্টটা, ঠিক আছে, এখানে বিসি যেই সেগমেন্টটা আছে এই সেগমেন্টের এতটুকু, এই লেংথ, এতটুকু লেংথের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2000 মিলিমিটার স্কোয়ার। আর এখানে সি থেকে ডি, এই যে এতটুকু যে সেগমেন্ট সিডি, এই সেগমেন্টের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1000 মিলিমিটার স্কোয়ার। এবং স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে 200 গিগাপ্যাসকেল। আমাদের আলটিমেটলি বের করতে হবে কি ডি পয়েন্টটা কতটুকু আসলে ডিফর্ম করছে, তার ডিফর্মেশনটা কত। আচ্ছা, এখন বলো এটা আসলে কিভাবে বের করা যেতে পারে? কারো কোনো আইডিয়া আছে? আমরা এর আগে আমরা এর আগে যেই ডেরিভেশনটা দেখছি সেই ডেরিভেশনটা কেমন ছিল, সেটা হচ্ছে যদি তোমার এরকম একটা ধরো বার হয়, এটা যদি একটা বার আমি ধরে নিলাম, এই বারে ধরো পি অ্যামাউন্টের এক্সিয়াল ফোর্স কাজ করতেছে, ঠিক আছে, বারের মধ্যে। এবং বারের লেংথ, ঠিক আছে, এই এতটুকু লেংথ যদি তোমার এল হয়, এল, ঠিক আছে, আর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, আর এখানে বারের যে ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি যদি ই হয়, ঠিক আছে, তাহলে আমরা এই পি অ্যামাউন্টের লোডের জন্য এই এতটুকু বার, ঠিক আছে, যার লেংথ হচ্ছে এল, এই বারটা কতটুকু ডিফর্ম করতেছে, সেই ডিফর্মেশনটা আমরা বের করতে পারি ডেল্টা ইকুয়াল টু পি এল বাই এ ই, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। যে আমার একটা বার, যেই বারের মধ্যে আমার এক্সিয়াল লোড কাজ করতেছে পি, লেংথ এল, তার ক্রস সেকশনাল এরিয়া এ, আর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই, তাহলে সেই বারের ডিফর্মেশন, কিসের ডিফর্মেশন, এই পি লোডের জন্য কতটুকু ডিফর্মেশন হবে সেটা আমরা পি এল বাই এ ই এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, এটা আমরা দেখছি, ঠিক আছে। বাট আমরা যদি আমাদের যে ম্যাথ, এই ম্যাথে আমরা কি এই এই ফর্মুলাটা দিয়ে সরাসরি কি এখানে ডিফর্মেশনটা ক্যালকুলেশন করতে পারবো? এখানে কন্ডিশন কি ছিল, তুমি যতটুকু অংশের জন্য এই ডিফর্মেশনটা ক্যালকুলেশন করতেছো ততটুকু অংশের ফোর্স কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, মানে টোটালটার মধ্যে তোমার লোড সেম হবে পি, ঠিক আছে, টোটালটার ক্রস সেকশনাল এরিয়া সেম হবে এ, টোটাল বারের মডুলাস অফ ইলাস্টিসিটি সেম হবে, কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, ই, এগুলা ভ্যারি করবে না কোনো কিছু। তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা হচ্ছে ইউজ করতে পারি। বাট আমাদের এখানে যে বারটা দেয়া আছে টোটাল ও থেকে ডি পর্যন্ত যে বারটা দেয়া আছে, তার কি ক্রস সেকশনাল এরিয়া কি কনস্ট্যান্ট সব জায়গায় সেম? না স্যার। কনস্ট্যান্ট না। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারতেছো, তুমি কি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা সরাসরি এই টোটাল বারের জন্য? কারণ তোমার কি এ ভ্যারি করতেছে, এ এক একটা সেগমেন্টের জন্য এক একটা, ঠিক আছে। আচ্ছা, ইভেন পি যেটা এক্সিয়াল ফোর্স পিটাও কি কনস্ট্যান্ট এখানে? না স্যার। কনস্ট্যান্ট না, দেখো তোমার এক একটা পয়েন্টে এক এক টাইপের ফোর্স কাজ করতেছে, ঠিক আছে, সো এক্সিয়াল ফোর্সও কনস্ট্যান্ট না। তো কনস্ট্যান্ট কি, মডুলাস অফ ইলাস্টিসিটিটা কনস্ট্যান্ট ই, যেহেতু এটা বলছে যে টোটাল বারটাই হচ্ছে তোমার কি স্টিলের বার, তার মানে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ই যেটা, তাহলে সো টোটাল বারের মডুলাস অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি এটার জন্য এই টোটাল বারের ডিফরমেশনটা বের করতে চাই, ঠিক আছে, মানে ডি পয়েন্টটা কতটুকু তার ডিসপ্লেসমেন্ট হবে, সেই ডিসপ্লেসমেন্টটাই তো কি এই টোটাল বারের ডিফরমেশন, ঠিক আছে, টোটাল বারটা কতটুকু ডিফর্ম করবে। আচ্ছা, এখন কেউ একজন বলো যে আমরা তাইলে এই টোটাল বারের ডিফরমেশনটা কিভাবে বের করতে পারি?
কোনো আইডিয়া এটা আছে কিনা? সেগমেন্ট ওয়াইজ আলাদা করে নিয়ে একসাথে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তুমি ঠিক আছো। এটা হচ্ছে আমাদের আসলে সেগমেন্ট টু সেগমেন্ট ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এখন আমরা কয়টা সেগমেন্ট নিব সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আসলে আমাদের এই কোশ্চেনের উপরে, ঠিক আছে? কয়টা সেগমেন্ট নিব আমরা, এমন সেগমেন্ট নিব, ঠিক আছে? মানে এমন সেগমেন্টে ভাগ করব যে তুমি যেই সেগমেন্টটা নিচ্ছ, ধরো এখান থেকে কি ও থেকে বি পর্যন্ত তুমি একটা সেগমেন্ট নিচ্ছ, তাইলে এই সেগমেন্টটার ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট হইতে হবে, এবং তোমার কি লোড কনস্ট্যান্ট হইতে হবে, এক্সিয়াল ফোর্স কনস্ট্যান্ট হইতে হবে, এবং হচ্ছে তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি তো থ্রু আউট দা সেকশন মানে টোটাল সেকশনে কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন যদি ধরো ও থেকে বি, আমি একটু জুম করে দেখাই, এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝো, কারণ না বুঝলে তোমার পরীক্ষায় যে চেঞ্জ বা ভেরিয়েশন আসবে তুমি ধরতে পারবে না। দেখো ও থেকে বি পর্যন্ত এই এতটুকু অংশের ক্রস সেকশনাল এরিয়া কি আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন দেখো ফোর্স, এইদিকে P1 ফোর্স আছে, আর এইদিকে হচ্ছে কি P2 ফোর্স আছে এই পয়েন্টে, মধ্যখানে কিন্তু আর কোনো ফোর্স নাই, আছে? ও থেকে বি, এই এর মধ্যখানে আর কোনো ফোর্স আছে? না স্যার। না স্যার। দেখতে পারতেছো নাই? তার মানে এই এই এখান থেকে এই পর্যন্ত তার এক্সিয়াল ফোর্স তো কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? আমরা এক্সিয়াল ফোর্সটা একটু পরে ক্যালকুলেশন করব যে এই ওবি সেগমেন্টের আসলে এক্সিয়াল ফোর্স কত, বাট যেহেতু ও থেকে বি পর্যন্ত মধ্যখানে আর কোনো ফোর্স নাই, তার মানে হচ্ছে কি এখানে এক্সিয়াল ফোর্সটাও কনস্ট্যান্ট হবে। সো আমি ওবি একটা সেগমেন্ট হিসেবে কনসিডার করতে পারি। এখন যদি ধরো এখন মধ্যখানে মধ্যখানে ধরো এই জায়গায় আমি আরেকটা ফোর্স দিয়ে দিলাম, ধরো এই দিকে, এটা হচ্ছে P5, ঠিক আছে? এবং এই পয়েন্টটা ধরো হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট, আমি মধ্যখানে আরেকটা ফোর্স দিয়ে দিলাম। এখন ক্রস সেকশনাল এরিয়া আমার ধরলাম যে সেম, টোটালটার জন্য ক্রস সেকশনাল এরিয়া সেম, বাট এই পয়েন্টে ই পয়েন্ট একটা নতুন পয়েন্ট নিলাম, এখানে আমি আরেকটা ফোর্স দিলাম। এখন কি করতে হবে বলো? এখন কি টোটাল ও থেকে বি পর্যন্ত তোমার ফোর্স কি কনস্ট্যান্ট হবে? না স্যার, ও থেকে ই পর্যন্ত তাহলে নিতে হবে। হ্যাঁ, তখন ও থেকে ই পর্যন্ত একটা সেগমেন্ট নিতে হবে, আবার ই থেকে বি পর্যন্ত একটা সেগমেন্ট নিতে হবে, বুঝতে পারতেছো? তাহলে ও থেকে ই পর্যন্ত তোমার ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট হবে, ফোর্সও কনস্ট্যান্ট, আবার ই থেকে বি পর্যন্ত তোমার ক্রস সেকশনাল এরিয়াও কনস্ট্যান্ট হবে, এবং তোমার কি যেহেতু মধ্যখানে আর কোনো ফোর্স নাই, তোমার এক্সিয়াল ফোর্সটাও কনস্ট্যান্ট হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ধরো এখন এই পি পি আমি ধরলাম এখানে কোনো ফোর্স দিলাম না, আমি বললাম ই পয়েন্টে এখান থেকে শুরু করে এই যে এতটুকু অংশ অ্যালুমিনিয়ামের, ঠিক আছে? অ্যালুমিনিয়াম, তাহলে এখন কি হবে বলো? স্যার এখন ও থেকে ই পর্যন্ত একটা সেগমেন্ট হবে, ই ও থেকে থেকে বি ই আরেকটা পর্যন্ত হবে। একটা সেগমেন্ট হবে, ই থেকে বি পর্যন্ত একটা সেগমেন্ট হবে, কারণ তোমার এই ফর্মুলার মধ্যে দেখো, এই ফর্মুলার মধ্যে তোমার যে মডুলাস অফ ইলাস্টিসিটিটা আছে, সেটা কিন্তু তোমার টোটাল ও বি, এই টোটাল ও থেকে বি পর্যন্ত সেগমেন্টের জন্য কিন্তু সেম না, এতটুকু স্টিল ও থেকে ই পর্যন্ত স্টিল, আর এই ই থেকে বি পর্যন্ত হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের। তো তুমি যখন ও থেকে এই ই পর্যন্ত ডিফরমেশন ক্যালকুলেশন করবা, তখন হচ্ছে তুমি এখানে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি বসাবা, তুমি যখন ই থেকে বি পর্যন্ত ক্যালকুলেশন করবা, তখন হচ্ছে তুমি অ্যালুমিনিয়ামের মডুলাস অফ ইলাস্টিসিটি বসাবা, বুঝতে পারছো? আচ্ছা, সেম এখন যদি ধরো এখানে ই থেকে বি সেগমেন্টের যদি ক্রস সেকশনাল এরিয়াটাও যদি ভ্যারি করায়, তাহলেও কিন্তু এটা কি একটা ডিফারেন্ট সেগমেন্ট হিসেবে তোমাকে কাউন্ট করতে হবে। তো মূল কনসেপ্ট বা প্রিন্সিপাল কি, যে তুমি এমন একটা সেগমেন্টের জন্য ডিফরমেশন ক্যালকুলেশন করবা, যে সেই সেগমেন্টের জন্য তোমার এক্সিয়াল ফোর্স পিটা কনস্ট্যান্ট হবে, লেংথ তো তোমার এটা কনস্ট্যান্ট হওয়ার কিছু নাই, লেংথ যা পাবা তা, আর ক্রস সেকশনাল এরিয়া থ্রু আউট দ্যাট লেংথ এটা কনস্ট্যান্ট হবে, আর মডুলাস অফ ইলাস্টিসিটিও তোমার ওই লেংথের জন্য কনস্ট্যান্ট হবে। তখন তুমি ওই সেগমেন্টের জন্য ডিফরমেশনটা এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারবে। সো আমাদের এখানে যে ম্যাথটা দেয়া আছে, এই ম্যাথের জন্য আমাদের আসলে কয়টা সেগমেন্ট নিতে হবে বলো তো?
আমরা যদি এখানে ডিফরমেশনটা টোটাল এই বারের ডিফরমেশনটা ক্যালকুলেশন করতে চাই, টোটাল বারের ডিফরমেশন মিন্স হচ্ছে কি তোমার প্রত্যেকটা সেগমেন্টের ডিফরমেশন ক্যালকুলেশন করে যদি তুমি যোগ করো তাহলে তুমি টোটাল বারের ডিফরমেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কয়টা সেগমেন্ট নিতে হবে বলো? স্যার তিনটা। কয়টা? তিনটা স্যার। হ্যাঁ, তিনটা। দেখো এখানে ক্রস সেকশনাল এরিয়া যদি চিন্তা করি তাহলে এই এটা যে সেগমেন্টটা দেখো, এই সেগমেন্ট এটা হচ্ছে একটা সেগমেন্ট, তারপরে এটা হচ্ছে আরেকটা সেগমেন্ট, এটা হচ্ছে আরেকটা সেগমেন্ট। ঠিক আছে, তিনটা সেগমেন্ট। আবার যদি আমি ফোর্স চিন্তা করি তাহলে ফোর্স হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত, মধ্যখানে কিন্তু কোনো ফোর্স নাই, তার মানে এক্সিয়াল ফোর্সটা কনস্ট্যান্ট হবে এখানে। আবার বি পয়েন্টে ফোর্স আছে, সি পয়েন্টে ফোর্স আছে, বাট বি সি পয়েন্টের মধ্যে কিন্তু আর কোনো ফোর্স নাই। সো বিসি পয়েন্টের এক্সিয়াল ফোর্সও কনস্ট্যান্ট হবে। আবার সি পয়েন্টে একটা ফোর্স আছে, ডি পয়েন্টে একটা ফোর্স আছে, বাট সিডির মধ্যে কিন্তু আর কোনো এক্সিয়াল ফোর্স নাই। সো সিডির ভিতরে এই এতটুকু অংশের মধ্যে এক্সিয়াল ফোর্স কনস্ট্যান্ট হবে। তার মানে আমাদের ফোর্স যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে আমাদের তিনটা সেগমেন্ট হয়। ঠিক আছে, আর মডুলাস অফ ইলাস্টিসিটি কনসিডার করলে কি সেগমেন্টের সংখ্যা বাড়বে? বাড়বে না, কারণ তোমার টোটাল বারের মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু সেম। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমাদের আলটিমেটলি এটা ডিফরমেশনটা ক্যালকুলেশন করার জন্য দেখো আমি এগুলা সব ডিলিট করে দিই। তোমার কি কি লাগবে? ধরো তুমি এই ও থেকে বি পর্যন্ত যে বারটা, এই যে ও থেকে বি, এই এতটুকুর জন্য তুমি ডিফরমেশনটা ক্যালকুলেশন করতে চাচ্ছ। তুমি ও বি এর লেংথ কত সেটা জানো, 2000 মিলিমিটার তোমাকে দিয়ে দিছে কোশ্চেন। এই যে এল, এল হচ্ছে তোমার 2000 মিলিমিটার। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া এ, ক্রস সেকশনাল এরিয়া ও বির জন্য ক্রস সেকশনাল এরিয়া কিন্তু দিয়ে দিছে কোশ্চেনের মধ্যে, সেটা কত? 1000। এই যে 1000 মিলিমিটার স্কোয়ার, এটা কিন্তু দিয়ে দিছে ওবি সেগমেন্টের ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই দিয়ে দিছে, টোটাল সেগমেন্ট টোটাল বারের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 200 জিপিএ। 200 জিপিএ মিন্স কত? কত এমপিএ হয়? এটা সমান সমান কত এমপিএ? 200 ইন্টু 10⁻³ এমপিএ। ঠিক আছে, ইউনিট গুলো ইম্পর্টেন্ট, কারণ তুমি আসলে এখানে ফোর্সটা কোন ইউনিটে বসাচ্ছ, তারপরে তোমার কি লেংথ কোন ইউনিটে, ক্রস সেকশনাল এরিয়া কোন ইউনিটে, মডুলাস অফ ইলাস্টিসিটিটা তোমার কিন্তু ওই ইউনিটে বসাইতে হবে। তুমি যদি ফোর্স যদি ধরো কিলো নিউটন, নিউটনে বসাও, ঠিক আছে, নিউটনে বসাও, তাহলে এই দিকে মডুলাস অফ ইলাস্টিসিটিটা তুমি এমপিএ তে বসাবা, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, সো ইউনিট গুলো রিলিভেন্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে এখন আলটিমেটলি তাহলে এই ইকুয়েশনে আমাদের আর বের করা বাকি আছে কি? এল জানি, এ জানি, ই জানি, বাকি আছে হচ্ছে এক্সিয়াল ফোর্সটা কত সেটা। কোন জায়গায়? এই যে ও থেকে বি পর্যন্ত সেগমেন্টে। তাহলে ও থেকে বি পর্যন্ত সেগমেন্টের যদি এক্সিয়াল ফোর্সটা বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? আমি চাচ্ছি যে ওবি সেগমেন্ট, ওবি সেগমেন্টের মধ্যে তোমার কি এক্সিয়াল ফোর্সটা কনস্ট্যান্ট, ও থেকে বি পর্যন্ত কনস্ট্যান্ট, মানে কোথাও ভ্যারি করতেছে না। তার মানে তুমি যে কোনো জায়গায় ক্রস সেকশন নিয়েই বা যে কোনো জায়গায় এর ভিতরে যে কোনো জায়গায় ফ্রি বডি ডায়াগ্রাম নিয়েই তুমি কি করতে পারো, এই ওবি সেগমেন্টের এক্সিয়াল ফোর্সটা বের করতে পারো। ঠিক আছে, সো ধরো আমি এই বরাবর হচ্ছে একটা সেকশন নিচ্ছি, ঠিক আছে, এই বরাবর, এবং আমি এই লেফটের অংশের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব। কতটুকু অংশ? এই যে এতটুকু অংশের আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাচ্ছি। ঠিক আছে, সো এই নিচে দেখো, নিচে এটা হচ্ছে তোমার সেই বার, এতটুকু অংশ, যার এই লেফট সাইডে হচ্ছে তোমার কি P1 ফোর্সটা কাজ করতেছে। P1 ইকুয়াল টু 100 কিলো নিউটন, এটা দেয়া আছে 100 কিলো নিউটন। আচ্ছা, এখন বলো এই পয়েন্টে, এই পয়েন্টে আমার ফোর্সটা কত হবে? আমি যেই পয়েন্টের সেকশনটা নিচ্ছি ওই পয়েন্টে আমার ফোর্সটা কত হবে? আমার এই দিকে লেফটের দিকে 100 কিলো নিউটন ফোর্স কাজ করতেছে লেফটে,
ঠিক আছে, এইটাকে স্যার যদি আমি ব্যালেন্স করতে চাই, আমার ফ্রি বডি ডায়াগ্রাম মিন্স কি, সেটা টোটালি আমার ব্যালেন্সে থাকবে, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই এবং সামেশন অফ মোমেন্ট হচ্ছে কি 0 হবে। সো এই এতটুকু ব্যালেন্স করতে হলে আমাকে কি করতে হবে, এই ফোর্সটাকে ব্যালেন্স করতে হলে এই পয়েন্টে কি করতে হবে, রাইট সাইডে সেম অ্যামাউন্টের একটা ফোর্স দিতে হবে না, 100 কিলো নিউটন। জি স্যার। বুঝতেছো? জি স্যার। এখন তুমি তুমি যদি ধরো এখানে এই বরাবর সেকশন না নিয়ে তুমি যদি এই বরাবর সেকশন নাও, তাও কি ফোর্সটা কি সেম আসবে না ডিফারেন্ট হবে? স্যার সেম আসবে সেম স্যার। আসবে। সেম আসবে। তুমি যদি এই বরাবরও ক্রস সেকশন নাও, কি আসবে, ভ্যালুটা তোমার সেমই আসবে। সো ওবি যেই সেগমেন্টটা, ওবি সেগমেন্টের জন্য তোমার এক্সিয়াল ফোর্স কত কত হয়, 100 কিলো নিউটন। 100 কিলো নিউটন স্যার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে 100 কিলো নিউটনটা, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? কারো কোনো আইডিয়া আছে? এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো, যদি তোমার যেই সেগমেন্টটা, সেই সেগমেন্টটা যদি টেনশনে থাকে ওই ফোর্সের কারণে, ঠিক আছে, তাহলে হচ্ছে ফোর্সটা হচ্ছে পজিটিভ। আর যদি তোমার ওই সেগমেন্টটা যদি কি নেগেটিভ মানে কম্প্রেশনে থাকে, তখন হচ্ছে তোমার ওইটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হবে। এখন দেখো এখানে এই যে আমি যে ফোর্সটা বের করলাম, এই ফোর্স হচ্ছে তোমার কি সেগমেন্টে থেকে বাইরের দিকে কাজ করতেছে না? তাহলে এই ফোর্সের জন্য তোমার সেগমেন্টে কি কম্প্রেশন হবে না টেনশন হবে? স্যার স্যার টেনশন। টেনশন। টেনশন হবে। সো এই ফোর্সটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। স্যার পজিটিভ। পজিটিভ টেনশন স্যার। টেনশন হইলে পজিটিভ। আচ্ছা ঠিক আছে। সো আমরা ওবি সেগমেন্টের জন্য বি সি সেগমেন্টের জন্য, তাহলে বিসি সেগমেন্টের আমি যে কোনো একটা জায়গায় ক্রস সেকশন নিই। আচ্ছা তোমরা কি শুনতেছো? স্যার মাঝে স্যার শোনা মাঝখান যায় দিয়ে না। আটকে গেছিল। স্যার মাঝে স্যার শোনা যায় না স্যার। আচ্ছা বুঝতে পারছি, মানে নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল দেখাচ্ছিল। আচ্ছা, যদি প্রবলেম আরো হয় আমি নেটওয়ার্ক শিফট করব, ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছি, আমরা হচ্ছে এখন বিসি সেগমেন্টের জন্য এক্সিয়াল ফোর্স বের করব, ঠিক আছে। এই সেগমেন্টের জন্য বি থেকে সি, ঠিক আছে। তাহলে কি বি থেকে সি এর মধ্যে কি কোনো ফোর্স কাজ করতেছে? বি পয়েন্টে কাজ করতেছে আর সি পয়েন্টে কাজ করতেছে, বাট বিসি এর ভিতরে কি আর কোনো ফোর্স কাজ করতেছে? না স্যার। কাজ করতেছে না। সো বিসি এর ভিতরে তোমার এক্সিয়াল ফোর্সটা কনস্ট্যান্ট হবে। তো যে কোনো জায়গায় আমরা সেকশন নিলেই হচ্ছে এই বিসি এর ভিতরে এক্সিয়াল ফোর্সটা বের করতে পারবো। তো আমরা দেখো এই জায়গায় ধরো সেকশন নিচ্ছি, এই যে এই বরাবর সেকশন নিচ্ছি। এখন তুমি চাইলে আইদার লেফটের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারো, বা চাইলে আইদার রাইটেরও ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারো। তো আমাদের এখানে কি লেফটের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা হয়েছে। দেখো লেফটের হচ্ছে কি, তাহলে কতটুকু অংশ আসবে, এই টোটাল এখান থেকে শুরু করে এই এতটুকু অংশ আসবে, ঠিক আছে। আচ্ছা সো এই যে এখানে দেখো সি ডায়াগ্রামটার মধ্যে দেয়া আছে যে এইখান থেকে শুরু করে যে এই পর্যন্ত যতটুকু যেখানে সেকশন নিছে এই পর্যন্ত আসছে। তাহলে এখানে কি এই জায়গায় P1 লোডটা কাজ করতেছে এইদিকে, ঠিক আছে। আর বি পয়েন্টে দেখো, বি পয়েন্টে হচ্ছে কি তোমার ডান দিকে এই যে এই দিকে হচ্ছে P2 ফোর্সটা কাজ করতেছে, সেটা হচ্ছে কত 250 কিলো নিউটন। আচ্ছা এখন আমি চাচ্ছি এই পয়েন্টের এক্সিয়াল ফোর্সটা বের করতে, এই পয়েন্টের। এখন বলো তাহলে এই পয়েন্টের ফোর্সটা কত হবে? এই লেফটের দিকে কাজ করতেছে 100 কিলো নিউটন, আর এই দিকে তোমার রাইটের দিকে কাজ করতেছে 250 কিলো নিউটন। তাহলে এটা তুমি যদি ব্যালেন্স করতে চাও, ঠিক আছে, তাহলে এই পয়েন্টের ফোর্সটা কত হবে তোমার? স্যার স্যার 150। 250 মাইনাস করতে 250 মাইনাস 100 মানে 150, আমি বুঝতে পারতেছি 150, বাট 150 কি তোমার রাইটের দিকে হবে না লেফটের দিকে হবে ব্যালেন্স করার জন্য? স্যার
লেফটের লেফটে দিকে দেখো এখানে রাইটের দিকে আছে 250 আর লেফটের দিকে আছে 150, তার মানে লেফটের দিকে আমি আরো 150 অ্যাড করলে টোটাল সেকশনটা হচ্ছে ব্যালেন্স হবে। ঠিক আছে, সো এই যে এখানে দেখো এই জায়গায় হচ্ছে আমার এই লেফটের দিকে 150 এটা দেয়া আছে। সো এটা আসলে আলটিমেটলি আমার কি, এটা হচ্ছে আমার পি বি সি। এবং এটা বলো এটা কি -150 হবে না +150 হবে? এই মাইনাস 150 টা কি -150 মাইনাস হবে মাইনাস কারণ এটা কি ভিতরে কম্প্রেশন দিয়ে কাজ করতেছে, ভিতরে জি দিয়ে কাজ স্যার করতেছে, সো এটা কম্প্রেশন, সো এটা হচ্ছে -150 কিলো নিউটন। আচ্ছা এখন তোমরা ফিগার দেখে ক্যালকুলেশন করবা। ফিগার দেখে তোমরা হচ্ছে সিডি সেগমেন্টের জন্য, ঠিক আছে, কতটুকু হয়। আচ্ছা ফিগারের মধ্যে তো বলাই আছে, মানে দেখানোই আছে, এটা একটু সমস্যা, তোমরা বলো। আচ্ছা এখানে সিডি সেগমেন্টের জন্য কিভাবে বের করবা এক্সিয়াল ফোর্স? সি আর ডি এর মাঝখানে একটা ক্রস সেকশন নেবে। হ্যাঁ এই যে ধরো এই জায়গায় একটা ক্রস সেকশন নিছে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে আইদার লেফটের থেকে আসতে পারো, ঠিক আছে, বাট তুমি চাইলে আইদার রাইটের থেকেও ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারো। ঠিক আছে, তোমাদের এখানে এই জায়গায় দেখো এখানে হচ্ছে লেফটের থেকে ড্র করা আছে ফ্রি বডি ডায়াগ্রামটা। এখন আমি বলতেছি যে না, আমি ড্র করব হচ্ছে রাইটের থেকে, ঠিক আছে, কারণ লেফটের থেকে এখানে অনেকগুলা ফোর্স আমাকে যোগ বিয়োগ করতে হবে, আমি চাচ্ছি রাইটের থেকে, মানে এতটুকু অংশের আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। সো এতটুকু অংশ যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে আমি ধরো এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতেছি, এটা আসবে কতটুকু, ধরো এতটুকু অংশ, এই জায়গায় হচ্ছে তোমার কি একটা ফোর্স কাজ করতেছে, সেটা P4 এর ভ্যালু কত, এই যে দেখো P4 এর ভ্যালু হচ্ছে 50 কিলো নিউটন, ঠিক আছে, দেয়া আছে। তো তাহলে এখানে আমার এই দিকে 50 কিলো নিউটন কাজ করতেছে, P4 50 কিলো নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে আমার যতটুকু সেকশন আমি নিছি, আমি রাইটের থেকে কনসিডার করতেছি। এখন বলো এই পয়েন্টের আমি ফোর্স বের করতে চাচ্ছি, এক্সিয়াল ফোর্স এই পয়েন্টের, তাহলে এখন আমার কি করব, এটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে, লেফটের দিকে দিতে হবে না রাইটের দিকে দিতে হবে ফোর্স? লেফটের দিকে স্যার। লেফটের দিকে। লেফটের দিকে, ঠিক আছে, লেফটের দিকে। এবং এখানে ফোর্স কত হবে, 50 50 কিলো নিউটন স্যার। 50 কিলো নিউটন। এখন বলো এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ সি ডি যেটা সেটা কত 50 কিলো নিউটন, এবং সেটা কি বাইরের দিয়ে কাজ করতেছে না সেকশন থেকে, তাহলে এই 50 কিলো নিউটনটা হচ্ছে কি তোমার পজিটিভ, ঠিক আছে। পজিটিভ স্যার। টেনশন। এখন দেখো আমি এটা রাইটের দিকে ক্রস সেকশন নিয়ে এটা বের করছি রাইটের। এখন তোমাদের এখানে এই যে সলিউশনটা করা আছে সেখানে হচ্ছে লেফটের থেকে ক্রস সেকশনটা নিছে, দেখো এই টোটালটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা নিছে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখো, তাহলে এখানে হচ্ছে তোমার কি P1 ফোর্সটা, এটা হচ্ছে ও পয়েন্টে, তারপরে হচ্ছে কি তোমার বি পয়েন্টে একটা ফোর্স আছে, তারপরে হচ্ছে সি পয়েন্টে ফোর্স আছে, বি পয়েন্টে কাজ করতেছে কি P2, P2 250 কিলো নিউটন এদিকে কাজ করতেছে। তারপরে সি পয়েন্টে কাজ করতেছে কত, সি পয়েন্টে কাজ করতেছে P3 200 কিলো নিউটন এই দিকে, ঠিক আছে। আর এরপরে তুমি হচ্ছে কি এই বরাবর হচ্ছে তুমি সেকশনটা নিছো, তাহলে এখানেও তুমি যদি এইগুলা তুমি যোগ বিয়োগ করো, ঠিক আছে, যোগ বিয়োগ করলে দেখবা যে এখানের ভ্যালুটা হচ্ছে 50 আসতেছে, 50, এবং এটাকে তোমার লেফট টু রাইটে আসতেছে। লেফট টু রাইট মিন্স হচ্ছে কি তোমার বাইরে দিয়ে কাজ করতেছে, মিন্স হচ্ছে এই 50 কিলো নিউটনটা হচ্ছে পজিটিভ। সো আইদার তুমি আসলে ফ্রি বডি ডায়াগ্রামটা লেফট থেকেও ড্র করতে পারো, রাইট থেকেও ড্র করতে পারো, ভ্যালু সেমই আসবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আলটিমেটলি এখানে দেখো স্যার এখানে ডিরেকশনটাও কি সেম আসবে? ডিরেকশন সেম আসবে না, এখানে ডিরেকশন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আইদার ইট ইজ টেনশন অর কম্প্রেশন, ঠিক জি আছে। স্যার। যেমন হচ্ছে কি এই যে এইখানে কি তুমি রাইট সাইডের থেকে এই রাইট সাইডের থেকে যে ক্রস সেকশনটা নিছো সেটার অ্যারো হচ্ছে এই দিয়ে কাজ করতেছে, ঠিক আছে। আবার যখন তুমি হচ্ছে কি লেফট সাইডের থেকে সেকশনটা নিছো সেটা আসলে কাজ করতেছে কি এই লেফট টু রাইট। অ্যাকচুয়ালি কি দুইটা দুইটা একটা আরেকটাকে ব্যালেন্স করবে,
বুঝতে পারতেছো? জি এই যে স্যার। ক্রস সেকশন তুমি যেই পয়েন্টে নিবা ওই পয়েন্টে একটা আরেকটাকে ব্যালেন্স করবে, দুইটা সেম ডিরেকশন হবে না, অপোজিট ডিরেকশন হবে তুমি জি যখন স্যার। দুই ডিরেকশন নিবা। আচ্ছা, এখন আলটিমেটলি দেখো ওরা এখানে একটা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ই ডায়াগ্রাম, এই ই ডায়াগ্রাম যেটা এখানে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা দেখাইছে, দেখো এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এটা হচ্ছে তোমার কি মানে 0 0 পয়েন্ট, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ও থেকে বি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত হচ্ছে তোমার কি 100 কিলো নিউটন টেনশন, ও থেকে বি। সো এখানে দেখো টেনশন ওরা পজিটিভ ডিরেকশনে দেখাইছে, উপরের দিকে পজিটিভ ডিরেকশন, ও থেকে বি পর্যন্ত হচ্ছে তোমার 100 কিলো নিউটন এটা দেখাইছে, ঠিক আছে। এবং উপরে দেখাইছে মিন্স হচ্ছে এটা টেনশনে আছে। আচ্ছা, তারপরে বি থেকে সি তে কি কম্প্রেশন 150 কিলো নিউটন। সো কম্প্রেশন দেখাইছে কোন দিকে, নিচের দিকে। দেখো ও থেকে বি পর্যন্ত হচ্ছে তোমার এতটুকু অংশে এক্সিয়াল ফোর্সটা হচ্ছে কত 150 কিলো নিউটন, বাট এটা হচ্ছে কম্প্রেশন নিচের দিকে। আবার সি থেকে ডি পর্যন্ত তোমার কত টেনশন 50, এই যে 50 কিলো নিউটন টেনশন। সো এখান থেকে এই যে এই পর্যন্ত দেখাইছে উপরের দিকে, এই এতটুকু হচ্ছে তোমার কি 50 কিলো নিউটন কাজ করতেছে, এবং এটা হচ্ছে টেনশন +50। সো এইটা আসলে বেসিক্যালি এটা হচ্ছে কি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, যে একটা বার দেয়া আছে সেই বারের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন বলো তোমাদের কি এরকম যে কোনো বার যেখানে যদি এইরকম ফোর্স গুলা দেয়া থাকে, যে কোনো বারের জন্য তুমি এক্সিয়াল ফোর্সটা ক্যালকুলেশন করতে পারবে না? এটা খুবই ইজি না? জি স্যার। এখানে তোমার কি হইতে পারে, ধরো তোমার এখানে 4টা ফোর্স আছে, 4টা ফোর্সের জায়গায় তোমাকে হয়তো 5টা 6টা 7টা ফোর্স দিতে পারে, বা যেটাই দেখ না কেন ক্যালকুলেশন অ্যাপ্রোচ সেম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলছিলাম কি যদি এই পয়েন্টে আমি একটা ফোর্স দিয়ে দিতাম তাহলে কি হইতো, তখন তোমাকে কি ও থেকে এ পর্যন্ত আরেকটা সেগমেন্ট ক্যালকুলেশন করতে হইতো, এই সেগমেন্টের তোমার আবার এক্সিয়াল ফোর্সটা তোমাকে ড্র করতে হইতো। তাহলে এখন এক্সিয়াল ফোর্স আছে 3টা সেগমেন্টের এখানে, তখন কি তোমাকে 4টা সেগমেন্টের জন্য এক্সিয়াল ফোর্স ক্যালকুলেশন করা লাগতো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি, বাকি ম্যাথটা খুবই ইজি। সেটা হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে টোটাল বারের ডিফরমেশনটা বের করার জন্য, ঠিক আছে। তাহলে টোটাল বারের ডিফরমেশনটা এখানে দেখো, টোটাল বারের ডিফরমেশন সমান সমান কি, এটা হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের ডিফরমেশনটা আমরা সামেশন করি, তাহলে হচ্ছে টোটাল বারের ডিফরমেশনটা আমরা পাবো। তাহলে এখানে সেগমেন্ট হচ্ছে 3টা, একটা ও থেকে বি, একটা বি থেকে সি, একটা হচ্ছে সি থেকে ডি। তাহলে দেখো এখানে এই যে আলাদা আলাদা ভাবে 3টার জন্য ডিফরমেশনের ইকুয়েশনটা লিখছে, ঠিক আছে। সো এখন প্রত্যেকটা ওবি সেগমেন্টটা যদি চিন্তা করি, ওবি সেগমেন্টের জন্য আমরা পি জানি, ঠিক আছে, এবং সেটা কি পজিটিভ। এই যে ওবি সেগমেন্টের জন্য পি হচ্ছে পজিটিভ 100 কিলো নিউটন। এই যে এখানে দেখো পজিটিভ প্লাস 100 কিলো নিউটন, 100 ইন্টু 10⁻³ মিনস হচ্ছে কি নিউটন থেকে কিলো নিউটনে নিছে। 2000 হচ্ছে কি 2000 হচ্ছে এলওবি, ওবি সেগমেন্টের লেংথ, এই যে এখানে দেয়া আছে ওবি সেগমেন্টের লেংথ। আচ্ছা, আর ডিভাইডেড বাই এও দেয়া আছে ক্রস সেকশনাল এরিয়া, ওবি সেগমেন্টের ক্রস সেকশনাল এরিয়া। আর ই হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি, ই এটা হচ্ছে তোমার 200 জিপিএ বা 200 ইন্টু 10⁻³ এমপিএ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কি বিসি সেগমেন্টের জন্য। এখন বিসি সেগমেন্টের জন্য এটা কি মাইনাস কেন আসছে, এদিকে মাইনাসটা কেন আসছে বিসি সেগমেন্টে? কম্প্রেশন সেজন্য। হ্যাঁ, এটা কম্প্রেশন, ঠিক আছে। সো বিসির ভ্যালু হচ্ছে 150, এটা আগের মতনই সবগুলা ভ্যালু এখানে বসাইছে। বসানোর পরে দেখো যোগ বিয়োগ করে আলটিমেটলি কি আসছে, +1 মিলিমিটার, ঠিক আছে, +1 মিলিমিটার। এখন ডিফরমেশন +1 মিলিমিটার মানে কি, ভারটা কি ইলংগেশন হচ্ছে নাকি কন্ট্রাকশন হচ্ছে? ইলংগেশন স্যার। ইলংগেশন। ইলংগেশন হচ্ছে, ঠিক আছে, ফাইন, বুঝতে পারছো। তাহলে ইলংগেশন হওয়া মানে কি ডি পয়েন্টটা রাইটের দিকে যাওয়া না ডি পয়েন্টটা লেফটের দিকে যাওয়া? স্যার রাইটের দিকে যাবে। রাইটের দিকে। রাইটের দিকে যাবে এখানে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি, যে ডি পয়েন্টের আমাদের রিলেটিভ ডিসপ্লেসমেন্ট
ফ্রম পয়েন্ট ও, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তোমার 1 মিলিমিটার, ঠিক আছে, 1 মিলিমিটার টু রাইট। বুঝতে পারতেছো? কোশ্চেন আমাদের কি বলছে? কোশ্চেন চাইছে হচ্ছে কি ডিটারমাইন দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট ডি ফ্রম পয়েন্ট ও। তাইলে ডি পয়েন্টের রিলেটিভ ডিসপ্লেসমেন্ট ও পয়েন্ট থেকে হচ্ছে কত? 1 মিলিমিটার টু রাইট, যেহেতু এটা কি ইলংগেশন হচ্ছে। দেখো কোশ্চেন বা তোমাদের যে অ্যান্সার এইটা তোমরা আসলে বুঝতে পারছো কিনা। আবার যদি কোনো কোশ্চেন থাকে এখানে জিজ্ঞেস করো। পরীক্ষার মধ্যে কিন্তু এই টাইপের একটা কোশ্চেন থাকবেই, যেখানে অথবা তোমার ক্রস সেকশনাল এরিয়াটা একটু চেঞ্জ করে দেয়া থাকতে পারে, অনেকগুলো ক্রস সেকশনাল এরিয়া দেয়া থাকতে পারে, অনেকগুলো ফোর্স দেয়া থাকতে পারে, বাট তোমার আসলে বেসিক কনসেপ্টটা এটাই, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে ও থেকেই তো শুরু করতে বলছে, তো আপনি তো মানে দেখাইলেন একটু আগে যে ডি থেকেও শুরু করা যাবে, কিন্তু কোশ্চেনে তো বলেই দিছে ও থেকে শুরু করতে হবে। না, কোশ্চেনে ওইটা বলে নাই, বলছে ও থেকে ডিফরমেশন, ডি পয়েন্টে ডিফরমেশন ক্যালকুলেশন করতে। আর তুমি যেটা বলছো আমি ডি পয়েন্ট থেকে নিতে পারি, ওইটা তো আমার ডিফরমেশন ক্যালকুলেশন করিনি আমি ডি পয়েন্ট থেকে, আমি ও এক্সিয়াল ফোর্সটা ক্যালকুলেশন করছি। জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যে মাইনাস প্লাসের জন্য যে রাইট সাইডটা লেফট সাইড, এটা একটু স্যার যদি আরেকবার একটু ডিসকাস করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, মানে এটা হচ্ছে তুমি বলো যে এখানে আসলে কি হচ্ছে, এই প্লাস 1 মিলিমিটার মিনস হচ্ছে কি, এটা কি কম্প্রেশন হচ্ছে না ইলংগেশন হচ্ছে সেটা বলো তুমি। এটা স্যার, হচ্ছে জি স্যার, এদিকে স্যার ইলংগেশন হচ্ছে। হ্যাঁ, আমরা পজিটিভ ভ্যালু ধরছি, কি টেনশনের জন্য পজিটিভ ভ্যালু ধরছি, যে যদি টেনশন হয় তাহলে পজিটিভ হবে। তাহলে টেনশন হইলে তোমার বারটা কি হবে? ইলংগেশন হবে। জি স্যার। ঠিক আছে, এখন দেখো, এখন আমি যদি এই ফিগারটা কনসিডার করি, ঠিক আছে, এই ফিগারটা যদি আমি কনসিডার করি, দেখো ও ও ও থেকে ডি, ডি পয়েন্ট, এখন ডি পয়েন্টটা ইলংগেশন হবে কখন? যদি তুমি কি ডান দিকে সরে তখন ইলংগেশন হবে, নাকি ও বাম দিকে সরলে ইলংগেশন হবে? স্যার ডান দিকে স্যার। বাইরের দিকে সরলেই তো সেটা ইলংগেশন হবে। জি স্যার, জি তো স্যার। এই জন্যই ওইটা বলা হয়েছে যে 1 মিলিমিটার টু রাইট, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে কি, তার রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, ডি পয়েন্টের রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা কতটুকু হচ্ছে? 1 মিলিমিটার টু রাইট। জি স্যার, বুঝা বুঝতে গেছে? পারছি। জি স্যার। তো এখানে দেখো তিনোটা সেগমেন্টেরই যে সবগুলার মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু সেম। এই যে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন পরীক্ষার মধ্যে এমন হইতে পারে, ধরো আমি বলে দিলাম যে এখান থেকে শুরু করে এই বারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর বাকি যে দুইটা সেগমেন্ট, এই দুইটা সেগমেন্ট হচ্ছে স্টিলের। তো অফকোর্স যদি অ্যালুমিনিয়াম বলি, আমি অ্যালুমিনিয়ামের মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে দিব। তো তখন একটু চোখ বন্ধ করে কিন্তু এই সব জায়গায় সেই মডুলাস অফ ইলাস্টিসিটি ধরা যাবে না। বুঝা গেছে? তুমি যেই বারে ডিফরমেশনটা ক্যালকুলেশন করতেছো, ওই বারের যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটিটা বসাতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এটা একটা ম্যাথ গেল। সেকেন্ড ম্যাথটা আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথটা আরো একটু ভালোভাবে বুঝতে হবে, খুব ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এটা বুঝতে হবে। এটা আসলে কি বলছে আগে আগে আমরা একটু সেটা দেখি। কোশ্চেনটা কি চাইছে? এই ব্র্যাকেট, একটা ব্র্যাকেট দেখানো আছে এখানে। ব্র্যাকেটটা কি চেনা চেনা লাগে? দেখো তো, এটা কোথায় দেখছো? স্যার স্ট্রেসের একটা ম্যাথ ছিল। স্যার স্ট্রেসের ম্যাথ স্ট্রেসের একটা ম্যাথ ছিল, ঠিক আছে। হ্যাঁ, এখানে স্ট্রেসের যেই ম্যাথটা ছিল, সেই ম্যাথেরই এই ব্র্যাকেট এবং ওই ডাইমেনশন ফোর্স সব হচ্ছে ওইখান থেকে। এই যে এখানে বলা আছে দেখো, যে ফর দ্য ব্র্যাকেট অ্যানালাইজ ফর স্ট্রেসেস ইন এক্সাম্পল 1.3। ঠিক আছে, আমরা যে 1.3 তে যেই ব্র্যাকেটটা করে আসছি, সেই ব্র্যাকেটই আমাদের এখানে কি বলতে বলছে, সেই ব্র্যাকেটটাই আমাদের কনসিডার করতে বলছে। আচ্ছা, তো এখানে হচ্ছে ব্র্যাকেটটা এরকম ছিল, এবং আমরা কি করছি, ওইখানে অ্যানালাইসিস করে মেম্বার ফোর্স গুলা বের করছি। মনে আছে? এই যে এবি যে মেম্বার ফোর্স, এটা কত ছিল? এটা ছিল এইদিকে টেনশন ছিল, এবং এটার ভ্যালু ছিল 2.23 কিপ, এবি মেম্বার ফোর্স এর যেই ভ্যালু। তারপর হচ্ছে বিসি মেম্বার ফোর্সটা মনে আছে কিনা, এটা ছিল কম্প্রেশন। ঠিক আছে,
এটা কাজ করতেছে ভিতরের দিকে, কম্প্রেশন মানে ভিতর দিকে, এবং এই বিসি মেম্বার ফোর্সের ভ্যালু ছিল কি 2.83 কিপ। তো এইটা পরীক্ষার মধ্যে তোমাদের তো আর ওইভাবে বলা থাকবে না যে ওই ম্যাথের মধ্যে যেটা তোমরা সলভ করছো, পরীক্ষার মধ্যে ধরো তোমাকে এরকম একটা ব্র্যাকেট দিলে, মানে যদি স্ট্রেইনের প্রবলেম হয় তোমাকে হচ্ছে এরকম একটা ধরো ব্র্যাকেট দিবে, এবং এই ব্র্যাকেটে যে মেম্বার ফোর্স গুলো আছে এই মেম্বার ফোর্স গুলো ধরো তোমাকে বলে দিবে, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা কি বের করা পসিবল না? এই অ্যাঙ্গেলটা এখান থেকে এখানে এইটা হচ্ছে 3 ইঞ্চি আর এটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে কি তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবে না? জি স্যার। 26.6 ডিগ্রি ইজিলি। আমি এগুলো দেখাচ্ছি না কারণ এগুলো দেখাইলে আমাদের প্রচুর সময় লাগবে এবং আমরা সময় মতো শেষ করতে পারবো না, ঠিক আছে? এটা কস থিটা নিয়ে বা ট্যান থিটা নিয়ে তুমি ইজিলি 26.6 ডিগ্রিটা বের করতে পারো, থিটাটা। আচ্ছা, সিমিলারলি তোমার কি এটা এটা হচ্ছে কি এই লাইনটা হচ্ছে আসলে হরিজন্টাল লাইন আর কি, এই যে এটা এটা হচ্ছে হরিজন্টাল লাইন। তাহলে হরিজন্টালের সাথে তোমার এবি মেম্বারটা কত ডিগ্রিতে আছে? 26.6 ডিগ্রিতে। আচ্ছা, আর বিসি মেম্বারটা কত ডিগ্রিতে আছে? দেখো এই এতটুকু 6 ইঞ্চি আর এতটুকু 6 ইঞ্চি, তার মানে বুঝতেই পারতেছো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। এই যে এটা 45 ডিগ্রি, ঠিক আছে? বা তুমি চাইলে, তোমার কনফিউশন থাকলে তুমি কস থিটা বা ট্যান থিটা দিয়েও তুমি এটা ক্যালকুলেশন করে নিতে পারো, এই থিটাটা, ঠিক আছে? আচ্ছা, তো এই ইনফরমেশন গুলা বেসিক্যালি আমাদের আগেই দেয়া ছিল, আগের ম্যাথেই দেয়া ছিল। এখন আমাদের এই কোশ্চেনে আসলে কি বলছে সেটা হচ্ছে আমরা একটু দেখি। সেটা বলছে হচ্ছে ডিটারমাইন দ্য ডিফ্লেকশন অফ পয়েন্ট বি caused by the applied vertical force P equal to 3 kips। মানে এখানে এই যে বি পয়েন্টে যে আমরা 3 কিপ লোড অ্যাপ্লাই করতেছি, এই লোডের কারণে তো বি পয়েন্টের একটা ডিফরমেশন হবে না? হবে তো নাকি? লোড অ্যাপ্লাই করলে তো তার ডিফরমেশন হবে। জি স্যার। বি পয়েন্টের ডিফরমেশন কতটুকু হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে বলতেছে। আচ্ছা, আবার কি শেষ হয় না এখানে, অলসো ডিটারমাইন the vertical stiffness of the bracket at B। মানে বি পয়েন্টে, এখানে যে পয়েন্টটা আছে বি পয়েন্ট, এই বি পয়েন্টের ভার্টিক্যাল স্টিফনেসও বের করতে বলতেছে। প্রথমে বলছে কি ডিফরমেশন বের করতে, মানে ডেল্টা। স্টিফনেস মানে কি, কোন আইডিয়া আছে? স্যার শোনা যায় নাই। স্টিফনেস স্টিফনেস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? স্টিফনেস কি জিনিস? রিজিডিটি। হ্যাঁ, রিজিডিটি। ফোর্স দিলে কতটুকু রেজিস্ট করতে পারবে এরকম? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। মানে ফোর্স দিলে সে মানে আসলে কতটুকু ডিফরমেশনটা রেজিস্ট করতে পারবে, বা এটা হচ্ছে বেসিক্যালি আমি তোমাদের বলতেছি, স্টিফনেস হচ্ছে তোমার পার ইউনিট ডিফরমেশনের জন্য কতটুকু লোড লাগে সেটা স্টিফনেস। এখন ধরো একটা স্টিলের বারের 1 মিলিমিটার ডিফরমেশনের জন্য ধরো 1000 কিপ লোড লাগে। আর একটা ধরো উড বা অ্যালুমিনিয়ামের বার, তার 1 মিলিমিটার ডিফরমেশনের জন্য 500 কিপ লোড লাগে। তাহলে স্টিফনেস বেশি কার? স্টিলের বার। স্টিলের বারের, কারণ স্টিলের বারের 1 মিলিমিটার বা ইউনিট অ্যামাউন্টের ডিফরমেশনের জন্য হিউজ অ্যামাউন্টের একটা লোড লাগতেছে 1000 কিপ, ঠিক আছে? তার মানে যে যত বেশি লোড নিতে পারে পার ইউনিট ডিফরমেশনে সে তত বেশি স্টিফ। বুঝতে পারতেছো? সো স্টিফনেসটা বেসিক্যালি এটা কে দ্বারা এক্সপ্রেস করে, কে ইকুয়াল টু পি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা। বুঝতে পারতেছো? তাহলে কে ইকুয়াল টু মানে পি বাই ডেল্টা মিন্স হচ্ছে কি তোমার পার ইউনিট ডিফরমেশনের জন্য কতটুকু ফোর্স লাগতেছে। তো কে টা এটাকে স্প্রিং কনস্ট্যান্টও বলে বা স্টিফনেসও বলে, এটা কে দ্বারা এক্সপ্রেস করে। তো আমাদের এই ভার্টিক্যাল স্টিফনেসটা বের করতে বলছে, ঠিক আছে? সো আমরা দেখি যে এটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেশন করতে পারি। আগে হচ্ছে আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে। দেখো,
এ বি যে বারটা আছে, এই বারে কি আসতেছে, টেনশন না কম্প্রেশন? টেনশন। 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 তাহলে এ বি বারটা কি ইলংগেশন হবে না কন্ট্রাকশন হবে? ইলংগেশন। ইলংগেশন। ইলংগেশন হবে। তাহলে ধরো এ বি বারটা ইলংগেশন হয়ে এই জায়গায় আসার কথা, ঠিক আছে, এখানে আসার কথা। বি পয়েন্টটা ইলংগেশন হবে, so এখানে আসার কথা। আচ্ছা, তারপরে সিডি যেই না সিবি যেই বারটা আছে, এই যে এইটা, ঠিক আছে, এই বারটার মধ্যে কি কম্প্রেসিভ ফোর্স আসছে, তার মানে এই বারটা কম্প্রেশন হবে না টেনশন হবে? কম্প্রেশন। কম্প্রেশন। তাহলে বি পয়েন্টটা কি বাইরের দিকে যাবে না ভিতরের দিকে আসবে? ভিতরের দিকে আসবে। ভিতরের দিকে আসবে বিসি মেম্বারের জন্য। সো বি পয়েন্টটা ধরো আমি ধরে নিচ্ছি যে কন্ট্রাকশন হওয়ার কারণে বি পয়েন্টটা এখানে আসার কথা। এখন বি পয়েন্টটা তো একটা কমন পয়েন্ট, সে কি চাইলেই এখানে যাইতে পারবে বা চাইলেই এখানে আসতে পারবে? না স্যার। একই সাথে তো সে দুই জায়গায় যাইতে পারবে না, পারবে? সে তো একটা কমন পয়েন্ট। সো আমাদের আসলে এখানে যে বি পয়েন্টের ডিফরমেশনটা, সেই ডিফরমেশনটা তো কি একটা কমন ডিফরমেশন, সেটা হচ্ছে কি এবি এবং বিসি যেই মেম্বার, সেই মেম্বারের কমন ডিফরমেশন। তো সেই কমন ডিফরমেশনটা দেখো আমরা আসলে কিভাবে বের করতে পারি, মানে বি পয়েন্টটা অ্যাকচুয়ালি আমাদের শিফট করবে কোথায়। আচ্ছা ধরো এটা এটা হচ্ছে তোমার বি, আচ্ছা ওইখানে তোমাদের বি1 আর বি2, আচ্ছা ধরো এটা বি1 পয়েন্ট ধরে নিলাম, আর এটা হচ্ছে বি2 পয়েন্ট। আচ্ছা কেউ বলো তো বি পয়েন্টটা কি বি1 পয়েন্টে যাবে নাকি বি2 পয়েন্টে যাবে? বি তো তুমি হ্যাঁ, মাঝামাঝি একটা যাবে, কোনো জায়গায় মাঝামাঝি থাকবে স্যার। মাঝামাঝি একটা জায়গায় যাবে। আচ্ছা এই মাঝামাঝি জায়গাটা কোনটা সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, সেটা হচ্ছে আমাদের এই নিচের ফিগারটা, এই ফিগারটা একটু খেয়াল করো। মাঝামাঝি কোথায় যাবে সেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে কি বি পয়েন্টটা বি1 পয়েন্ট এখানে আসার কথা, ঠিক আছে। সো কমন পয়েন্টটা কি করব আমরা, ও বি, এই যে ও বি, সরি এ এ বি1, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা আর্ক নিয়ে আমরা, মানে একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করব। এই যে এটা হচ্ছে ধরো সেই আর্কটা, ঠিক আছে। মানে কমন কোথায় আসলে আসবে বি পয়েন্টটা সেটা বের করার জন্য আমরা এটা করতেছি। এ থেকে বি1 পর্যন্ত রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক ড্র করব। আচ্ছা এরপরে দেখো সি থেকে বি, সি থেকে বি, এখানে এই বি পয়েন্টটা বি2 তে আসার কথা। তো আমরা এখন কি করব, সি থেকে বি2, এই এই এতটুকু সি থেকে বি2 পর্যন্ত আর্ক নিয়ে আমরা, সরি রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক ড্র করব, এই যে এটা। তাহলে দুইটা আর্ক হচ্ছে তোমার একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট করতেছে কোথায়, এই যে এই পয়েন্টে, এটা হচ্ছে বি3 পয়েন্ট, এই যে এই পয়েন্টটা বি3 পয়েন্টটা। তাহলে বি পয়েন্টটা অ্যাকচুয়ালি বি পয়েন্টের অ্যাকচুয়াল এখন লোকেশন হওয়ার কথা কোনটা, বি3 পয়েন্ট। এটা কি বুঝছো? দেখো বুঝা গেছে কিনা বি3 পয়েন্টটা কিভাবে পাইছি? জি স্যার, বুঝতে পারছি। ফার্স্ট হচ্ছে কি বিটি এ থেকে বি1, মানে বি1 হচ্ছে বি পয়েন্টটা বি1 এ শিফট করার কথা, ঠিক আছে। সো এই এ থেকে বি1 পর্যন্ত আমরা একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করছি। আবার সি বি যদি আমি চিন্তা করি, এই এই মেম্বারটা যদি চিন্তা করি, তাহলে এইখানে বি মেম্বারটা বি2 তে শিফট করার কথা, ঠিক আছে। সো আমরা সি থেকে বি2 পর্যন্ত রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক ড্র করছি। দুইটা আর্ক আমার যেই পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটা হচ্ছে আমার কি অ্যাকচুয়ালি তার ডিফরমেশন পয়েন্ট, বি3 পয়েন্টটা। বুঝতে পারতেছো? সো অ্যাকচুয়াল ডিফরমেশনটা হচ্ছে কোনটা, অ্যাকচুয়াল ডিফরমেশনটা হচ্ছে তোমার বি থেকে বি3 পর্যন্ত যে ডিস্টেন্সটা, এখানে বি থেকে বি3 পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিফরমেশন, ডেল্টা
অ্যাকচুয়াল। এতটুকু কি বোঝা গেছে কিনা? মানে বুঝতে হবে তো, স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি, আগে এইটু বুঝছো কিনা সেটা বলো। না বুঝে থাকলে জিজ্ঞেস করবা, কোশ্চেন করবা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো, এখন এই ডেল্টা অ্যাকচুয়াল যেটা, এই ডেল্টা অ্যাকচুয়ালের লেন্থটা আসলে আমাদের জিওমেট্রিক্যালি বের করতে হবে এখানে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই, ঠিক আছে? বাট জিওমেট্রিক্যালি এই ডেল্টা অ্যাকচুয়ালের ভ্যালুটা আসলে আমাদের এখানে যে ডাটা দেয়া আছে, এই ডাটা দিয়ে এটা ক্যালকুলেশন করা পসিবল না, ডেল্টা ডেল্টা অ্যাকচুয়ালটা, ঠিক আছে? জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি বা জিওমেট্রিও তো একটা লিমিটেশন আছে, ঠিক আছে? সো আমরা আসলে বি থেকে বি3 পর্যন্ত যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই বি থেকে বি3 পর্যন্ত ডিস্টেন্সটা, এটা আমরা আসলে জিওমেট্রি ইউজ করে বের করতে পারবো না। সো আমরা কি করব, তার কাছাকাছি এমন একটা পয়েন্ট আমরা নিব, যে ওই এই বি3 বি4 পয়েন্টটা খুবই কাছাকাছি, ঠিক আছে, বাট এটা জিওমেট্রি ইউজ করে ক্যালকুলেশন করা পসিবল। সো আমরা আসলে অ্যাকচুয়াল ডিফরমেশনটা পাবো না, বাট আমরা হচ্ছে খুবই কাছাকাছি একটা ডিফরমেশন পাবো, ঠিক আছে? তাহলে সেই পয়েন্ট হচ্ছে বি4 পয়েন্ট। দেখো বি4 পয়েন্টটা হচ্ছে কিভাবে আসছে, বি4 পয়েন্টটা হচ্ছে, আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখাই। ধরো আমি বি1 যেই পয়েন্ট, বি1 পয়েন্টে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, এই যে এই বরাবর যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, এই যে এই মেম্বারের সাথে একটা পারপেন্ডিকুলার লাইন যদি আমি ড্র করি, আবার বি2 যে পয়েন্ট আছে, আমার বি2 পয়েন্ট কোনটা, এটা বি2 পয়েন্টও যদি কি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে দুইটা পারপেন্ডিকুলার হচ্ছে আমার ইন্টারসেক্ট করতেছে এই বি4 যে পয়েন্ট আছে সেই পয়েন্টে। তাহলে অ্যাকচুয়ালি আমি যে ডিফরমেশনটা ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে, সেই ডিফরমেশনটা আসলে কি, ডেল্টা ইকুয়াল টু হচ্ছে আসলে বি4, এটা, কারণ এটা আমার জন্য ক্যালকুলেশন করা পসিবল। আর বি3 এবং বি4 দুইটা পয়েন্টই খুবই ক্লোজ, খুবই ক্লোজ পয়েন্ট, তার মানে অ্যাকচুয়ালি ডেল্টাই আমি ধরে নিচ্ছি ডেল্টা অ্যাকচুয়াল। এটা কি বুঝছো কিনা? এখানে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। সো আলটিমেটলি আমি আসলে ক্যালকুলেশন করতেছি কোনটা, আমি ক্যালকুলেশন করতেছি এই ডিসটেন্সটা, এটাই হচ্ছে আমার ডিফরমেশন ডেল্টা, বি থেকে বি4। কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? তোমরা কি শুনতেছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। বি3 হচ্ছে তার অ্যাকচুয়াল ডিফরমেশন, এটা, বাট এটা ক্যালকুলেশন করা পসিবল না। সো এর জন্য আমরা কি করতেছি, বি4টা ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এখন কাজ হচ্ছে এই বি4টা ক্যালকুলেশন করা উইথ দ্য হেল্প অফ জিওমেট্রি, ঠিক আছে? সো আমরা নিচের আরো কিছু সাপোর্টিং ফিগার আছে, ঠিক আছে, আমরা এই যে ফিগারটা আছে, তোমাদের এতগুলো ফিগার ড্র করা লাগবে না, তোমরা ম্যাথটা সলভ করার পরে বুঝতে পারবা যে তোমাদের আসলে কোন ফিগারটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে এই যে অংশটুকু আছে, এই যে বি1 বি2 বি4, এই অংশটাকেই হচ্ছে কি একটু জাস্ট বড় করে এখানে দেখানো হয়েছে, এই যে এখানে, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে আমার কি বি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি1 পয়েন্ট, এটা হচ্ছে বি2 পয়েন্ট, আর বি1 পয়েন্টে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, বি2 পয়েন্টে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে দুইটা পারপেন্ডিকুলার আমার ইন্টারসেক্ট করবে বি4 পয়েন্টে। তা আমার আলটিমেট টার্গেট হচ্ছে কি, বি4, এই যে এই লেন্থটা বের করা, ঠিক আছে, এই যে এটা বের করা, এটাই হচ্ছে আমার ডিফরমেশন ডেল্টা ইকুয়াল টু হচ্ছে বি4। আচ্ছা, এখন বলো তোমরা, এইটা দেখে বলো তুমি বি4টা কিভাবে বের করতে পারো। আচ্ছা, তার আগে আমি একটু বলি, ধরো এটা হচ্ছে কি এই বি1 যেটা, এটার সাথে ধরো
এইটা হচ্ছে কি থিতা অ্যাঙ্গেল তৈরি করছে, θ1। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ধরলাম θ1। এখন তুমি যদি B1 জানো, এই যে এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করো, এই যে এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই যে এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করো। B1টা আসলে কি বলো তো? B1টা হচ্ছে কি এবি, যেই তোমার তার মেম্বারটা লম্ব। ছিল, এবি মেম্বারের ডিফরমেশন না B1। এই যে দেখো জি এখানে স্যার। এবি যে মেম্বারটা আছে, সেই মেম্বারের ডিফরমেশনই তো হচ্ছে কি B1। আচ্ছা, তারপর হচ্ছে B2টা কি? এই যে B2টা কি বিসি মেম্বারের ডিফরমেশন না? জি স্যার। আচ্ছা, সো এখানে কি তুমি B1 যদি জানো, আর মধ্যখানের এই অ্যাঙ্গেলটা যদি জানো θ1, আর এটা হচ্ছে তোমার কি 90 ডিগ্রি, তাহলে তুমি θ1 যদি জানো আর এই সাইডটা যদি জানো, তুমি কি এই B4টা বের করতে পারবা না? জি স্যার। থিটা ইউজ করে তুমি ইজিলি এটা বের করতে পারবা। ঠিক আছে, আবার দেখো এই সাইডে যদি আসি, এই যে এই সাইডে B2, এটা হচ্ছে আমাদের কি বিসি মেম্বারের ডিফরমেশন। ঠিক আছে, সো আমি যদি এটা ক্যালকুলেশন করতে পারি, আমি যদি এটা জানি, আর আমি যদি এই θ2 অ্যাঙ্গেলটা যদি জানি, যে θ2টা আসলে কতটুকু সেটা যদি আমি জানি, তাহলে আর এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আমি এই অ্যাঙ্গেলটা যদি জানি, তাহলে এখান থেকেও কি আমি B4 কি বের করতে পারবো না? পারবো। পারবো স্যার। জি স্যার। ইজিলি জিওমেট্রি ইউজ করে কিন্তু বের করা সম্ভব, স্পেসিফিকলি ট্রিগোনোমেট্রি ইউজ করে বের করা সম্ভব। তাহলে আলটিমেট টার্গেট হচ্ছে কি B1 বের করা, এই B1 B2 বের করা, আর θ1 আর θ2 বের করা। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা θ1 θ2টা আগে এখান থেকে বের করে নিই, যে মানে আমি θ1টা আসলে কিভাবে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা θ1 বের করার আগে বলো B1টা কিভাবে বের করবো, এতটুকু কিভাবে বের করব সেটা বলো। B1 এটা কিভাবে বের করা সম্ভব? এবি মেম্বারের যদি আমি ফোর্স জানি, এবি মেম্বারটার যদি ফোর্স জানি, ঠিক আছে, এই যে এখানে আসো, এবি মেম্বার, এই মেম্বারের জন্য এক্সিয়াল ফোর্স যদি জানি, এই মেম্বারের যদি লেংথ জানি, এই মেম্বারের যদি ক্রস সেকশনাল এরিয়া জানি, ঠিক আছে, তাহলে এই মেম্বারের মডুলাস অফ ইলাস্টিসিটি যদি জানি, তাহলে এবি মেম্বারে কি ডিফরমেশনটা বের করা সম্ভব না? এই B1টা বের করা সম্ভব না? জি স্যার। এটা দেখো তোমাদের এখানে প্রথমেই এটাই বের করছে, কোথায় বের করছে, এই যে প্রথম দিকে দেখো, এই যে ডেল্টা এ বি, মানে এবি মেম্বারটা কতটুকু ডিফরমেশন করছে সেটা হচ্ছে কি PL/AE, আমরা যে ফর্মুলাটা নিয়ে আরেকটু আগে কাজ করছি সেটা। আচ্ছা, এখান থেকে দেখো তোমাকে পি এর ভ্যালু দেয়া থাকবে, এখানে দেয়া আছে পি হচ্ছে আমাদের কত, মোস্ট প্রবাবলি 2.23, এই যে 2.23 কে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার এল এর ভ্যালুও তুমি বের করতে পারবা, এল এর ভ্যালু বের করতে পারবা না? এবি মেম্বারের লেন্থ কি বের করা পসিবল না? এটা 3 ইঞ্চি, আর এটা হচ্ছে কি 6 ইঞ্চি, তাহলে কি তুমি এই ডায়াগোনালটা বের করতে পারবা না? পারবা, স্কোয়ার রুট অফ 3² + 6² বলে তুমি এবি মেম্বারের লেন্থটা পেয়ে যাবা। ঠিক আছে, তো এগুলা আগের ম্যাথই কিছুটা করা আছে, এই জন্য ওরা লিখে নেয়। আচ্ছা, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এবি মেম্বারের জন্য তোমাকে দেয়া থাকবে, মানে এই ডাটাগুলো আসলে তোমাকে দেয়া থাকবে। ঠিক আছে, সো এগুলো ইউজ করে হচ্ছে তুমি এই কতটুকু এবি মেম্বারটার ইলংগেশন হচ্ছে সেটা তুমি ক্যালকুলেশন করতে পারবা। ঠিক আছে, এই লেংথটা আসলে কি বলতো, এই এখানে যে ডিফরমেশনটা বের হচ্ছে, এটাই হচ্ছে তোমার কি BB1, এবি মেম্বারটা কতটুকু ইলংগেশন হচ্ছে বা ডিফরমেশন হচ্ছে। আচ্ছা, ওরা এখানে যেটা করছে, অনেকে কনফিউজ হইতে পারো যে এখানে যে সিগমা লিখলো কেন, এই সিগমা লিখলো কেন বলো তো, স্যার স্ট্রেস এফ বাই লিখলো কেন? Yes, স্যার sir. ফোর্স বাই এরিয়া হচ্ছে P/A হচ্ছে স্ট্রেস, সরাসরি ওরা কি করছে P/A থেকে এখানে এটা লিখে দিছে, কারণ আগের ম্যাথে কিন্তু স্ট্রেস ক্যালকুলেশন করা ছিল। ঠিক আছে, স্ট্রেস বের করা ছিল, তো তোমাদের ওইটার দরকার নাই, তোমাদের PA সবই দেয়া থাকবে, তোমরা
সরাসরি হচ্ছে এই ফর্মুলা ইউজ করে হচ্ছে ডিফরমেশনটা বের করবা। সিমিলারলি কি ডেল বিসি, যেটা ডেল্টা বিসি, বিসি মেম্বারের যে কতটুকু কন্ট্রাকশন হচ্ছে সেটাও হচ্ছে তোমার এখানে বের করা সম্ভব। ঠিক আছে, ইকুয়েশনে বসায় প্রত্যেকটা ভ্যালু তোমরা এখানে বের করে নিবা। এটা আসলে আলটিমেটলি এই ভ্যালুটা আসলে কিসের ভ্যালু? বি2 এর ভ্যালু। ঠিক আছে, যে বিসি মেম্বারটা কতটুকু ডিফরমেশন হচ্ছে। এই যে এখানে একটা হচ্ছে বি1 এর ভ্যালু, এটা হচ্ছে তোমার কি এবি মেম্বারের ইলংগেশন কতটুকু হচ্ছে সেটা, আর বিসি মেম্বারটা কতটুকু কন্ট্রাকশন হচ্ছে, এই যে বিসি যে মেম্বারটা সেটা কতটুকু কম্প্রেশন হচ্ছে সেটা হচ্ছে কি বি2, সেটা হচ্ছে আমরা এখানে দেখাইলাম। আচ্ছা, এখন θ1 θ2 এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো θ1 এর ভ্যালুটা এখানে দেখো, আচ্ছা এখানে দেখো ডেল বিসি, এই ইয়েতে আসি আমরা, এই ট্রায়াঙ্গেলটা একটু চিন্তা করি। দেখো আমি জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি। ধরো আমি এই ট্রায়াঙ্গেলটার কথা একটু চিন্তা করতেছি। এই এতটুকু অংশ কি, এতটুকু অংশ, এটাকে আমি লিখতে পারি ডেল এবি লিখতে পারি। ঠিক আছে, বি1 কে আমি ডেল এবি লিখতে পারি, আর এটাকে লিখতে পারি আমি কি বি4 যেটা, সেটা হচ্ছে আমার ডেল্টা। ঠিক আছে, আর এই মধ্যখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে ডেল্টা এবি সমান কি লেখা যায়? ডেল্টা এবি, ডেল্টা এবি সমান সমান লেখা যায় ডেল্টা কস থিটা। ঠিক আছে, কারণ কস থিটা সমান সমান কি ডেল্টা এবি বাই ডেল্টা। বুঝতে পারতেছো? কস থিটা সমান সমান আমরা এখানে, এটা যদি আমার 90 ডিগ্রি হয় আমি কস থিটা সমান সমান লিখতে পারি, কস থিটা সমান সমান লিখতে পারি হচ্ছে আমার কি ডেল্টা এ বি বাই ডেল্টা। এই যে এখানে এই ট্রায়াঙ্গেলের জন্য। তো এটা তো এতটুকু তো তোমাদের এই নলেজ কনসেপ্ট তোমাদের আছে। ঠিক আছে, যে এটা যদি আমার কি 90 ডিগ্রি হয়, এটা একটা যদি আর্ম হয়, ঠিক আছে, সো আমি এই রিলেশনটা ইউজ করতে পারি। আচ্ছা, এখন যদি এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করি θ2, এটার ক্ষেত্রে কি লেখা যায়? ডেল্টা বিসি সমান সমান কি লেখা যায়? ধরো এটা হচ্ছে তোমার ডেল্টা বিসি, এতটুকু হচ্ছে ডেল্টা বিসি। ডেল্টা বিসি সমান কি লেখা যায় বলো তো? ডেল্টা বিসি সমান কি লিখতে পারি? সিমিলারলি কি লেখা যায়? স্যার ডেল্টা কস থিটা ডেল্টা কস থিটা 2 থিটা স্যার। θ2, হ্যাঁ এটা লেখা যায়। সো আমি যদি এখানে দেখো কস, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে কস θ1 হবে, কস θ1। তাইলে আমি যদি দেখো এখানে একটু জুম আউট করি, আমি যদি কস θ2 বাই কস θ1 করি, ঠিক আছে, কস θ2 বাই কস θ1, তার মানে হচ্ছে কি কস θ2 বাই কস θ1 হচ্ছে কোনটা? এখানে মেইনলি হচ্ছে তুমি যদি ডেল বিসি, এই যে ডেল বিসি বাই ডেল এবি করো, ঠিক আছে, ডেল বিসি বাই ডেল এবি করো, তাহলে উপরের ডেল আর নিচের ডেল হচ্ছে কি কাটা চলে যাবে, তাহলে থাকবে কি স্যার কস থিটা 2 আর কস থিটা 1। cos θ2 বাই cos θ1। তাইলে দেখো এই জিনিসটা এখানে লিখছে cos θ2 বাই cos θ1 সমান আমরা লিখতে পারি এই ডেল বিসি, ঠিক আছে, ডেল বিসি বাই ডেল এবি, এটা লিখতে পারি। আর ডেল বিসির ভ্যালু আমরা জানি, ঠিক আছে, ডেল এবির ভ্যালু জানি আমরা। দুইটা যদি আমরা এখানে বসাই তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? আমরা হচ্ছে রেশিও পাবো একটা, cos θ2 cos θ1 এর রেশিও হচ্ছে 0.912। ঠিক আছে, তাহলে এই রেশিওটা
আমরা বের করে নিব। আচ্ছা এখন দেখো থিটা টু সমান সমান কি লেখা যায়? তোমরা নিজেরাই বলবা, আমি এটা একটু মুছে দিলাম। থিটা টু সমান আবার কি লেখা যায়? ধরো এই টোটালটা, এই লাইনটা যদি আমি এক্সটেন্ড করি, এই টোটালটা কত ডিগ্রি? এতটুকু কত ডিগ্রি 180। বলো তো? 180 ডিগ্রি। তাহলে আমি যদি থিটা টু বের করতে চাই, থিটা টু সমান আমি কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, মাইনাস এখানে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, আচ্ছা এখানে 45 আর 26 ডিগ্রি কোথা থেকে আসছে? এটা তাহলে একটু দেখাইনি তোমাদের। 45 ডিগ্রি 26 ডিগ্রি কোথায় থেকে আসছে এটা স্যার আগে দেখো। ঠিক ছিল। হ্যাঁ এটা দেখো, এটা হচ্ছে তোমার কি হরিজন্টাল লাইনটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি এবি লাইনের লাইন, এই যে এটা, আর এটা হচ্ছে আমাদের বিসি লাইনের লাইন। এটা হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল তো কিছুক্ষণ আগে দেখাইছি। মানে এটা যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, আর এটা যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, আর এই হরিজন্টাল লাইন যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? অল্টারনেট অ্যাঙ্গেল না? এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটার অল্টারনেট অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। আবার এটা যদি 26 ডিগ্রি হয়, এটা যে পিছনের দিকে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল, এটা হবে কত? 26 ডিগ্রি। বুঝতে পারতেছো? তাহলে 45 এবং 26 ডিগ্রি এদিকে কোথায় থেকে আসলো? আচ্ছা এখন এখন হচ্ছে এখন এই টোটালটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন বলো থিটা টু সমান সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস কি হবে? কি কি করলে আমরা এটা পাবো? থিটা টু 180 কিভাবে minus পাবো? theta 1 plus 26 plus 45. হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস এদিক থেকে আসে, দেখো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি মাইনাস থিটা 1, তাইলে হচ্ছে আমরা কি পাবো? থিটা টু পাবো। থিটা টু ইকুয়াল টু, তার মানে আমরা কি লিখতে পারি? 45 ডিগ্রি মাইনাস 26.6 ডিগ্রি মাইনাস থিটা 1। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে থিটা 2টা বের করতে পারবো। সো এটাই হচ্ছে এখানে লিখছে, দেখো থিটা 2 সমান সমান হচ্ছে কি, এই যে এটা 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি মাইনাস থিটা 1। তাহলে আলটিমেটলি এটা লেখা যায় হচ্ছে কি 108.4 মাইনাস থিটা 1 ডিগ্রি। আচ্ছা এখন দুই সাইডেই যদি আমি কস দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, ধরো এটাকে আমরা কস দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হচ্ছে কস থিটা 2, আর এটাকে মাল্টিপ্লাই করলাম কস দিয়ে, তাহলে এটা হচ্ছে কস 108.4 মাইনাস থিটা 1। ঠিক আছে, এটা এখন এখানে দেখো এই যে নিচে এখানে cos থিটা 2 লিখছে, আর এখান থেকে এটা কিভাবে আসলো? এখান থেকে এটা কিভাবে আসলো? স্যার সূত্র। cos a মাইনাস বি, মনে আছে? cos a cos b, cos a cos b প্লাস Plus sin a sin. sin a sin b। ঠিক আছে, সো ওরা সরাসরি হচ্ছে এই ফর্মুলাটা বসায় দিচ্ছে আর কি। ঠিক আছে, সরাসরি বসায় দিছে। তাহলে এখান থেকে দেখো এখন cos থিটা 2, আর এটা আমরা পাইলাম এদিকের ইকুয়েশনটা। আচ্ছা এখানে দেখো cos থিটা 2 ইকুয়াল টু আমরা এটা পাইলাম। এখন দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা cos থিটা 1 দিয়ে ডিভাইড করি দুই সাইডেই, তাহলে cos থিটা 2 বাই cos থিটা 1 এটা পাচ্ছি। আর এই লাইনটা যেটা আছে এই লাইনটাকে যদি আমরা কি করি cos থিটা 1 দিয়ে ডিভাইডেড করি, তাহলে দেখো এখানে cos থিটা 1 ডিভাইডেড বাই cos থিটা 1, তাহলে থাকবে কি cos 108.4, শুধু এটা থাকবে। আর এইদিকেও আমরা কি যদি cos থিটা 1 দিয়ে ডিভাইডেড করি, তাহলে কি থাকবে? sin থিটা 1 বাই cos থিটা 1 সমান সমান কি লিখা যায়? tan থিটা 1, আর sin 108.4 ডিগ্রি এটা এটার মতনই থেকে যাবে। ঠিক আছে,
তাহলে আলটিমেটলি বুঝছো এখানে আলটিমেটলি কি হচ্ছে, এই cos থিটা 2 বাই cos থিটা 1 এই ইকুয়েশন সমান সমান আমরা লিখতে পারি কি 0.912, বিকজ আমরা আরেকটু আগেই cos থিটা 2 বাই cos থিটা 1 এর রেশিও বের করে আসছি। ঠিক আছে, এই রেশিওটা আমরা বের করে আসছি 0.912। তাহলে এই ইকুয়েশনে আননোন কি বলতো, স্যার এই 10। ইকুয়েশনে আননোন কি? থিটা 1 আননোন না শুধু, জি স্যার। থিটা 1 আননোন, তার মানে তুমি এখান থেকে থিটা 1 এর ভ্যালুটা বের করতে পারবা সলভ করে। এবং দেখো ওরা সলভ করে থিটা 1 এর ভ্যালু বের করছে যে tan থিটা 1 সমান সমান 1.29 ডিগ্রি। এখান থেকে থিটা 1 এর ভ্যালুটা বের করছে 52.2 ডিগ্রি থিটা 1। ঠিক আছে, এখন দেখো আমি যদি থিটা 1 জানি তাহলে আমি কি ডেল্টা বের করতে পারবো না? এই যে আমার এখানে ইকুয়েশনটা কি ছিল, এই যে ডেল্টা এবি সমান সমান হচ্ছে ডেল্টা cos থিটা 1। তাহলে এখান থেকে আমি কি ডেল্টা, আমার তো আলটিমেট টার্গেট হচ্ছে ডেল্টা বের করা। ডেল্টা হচ্ছে আমার কি ছিল, বি4 এটা ছিল। তাহলে এটা আমি কি লিখতে পারি, ডেল্টা এবি বাই cos থিটা 1। তো আমি হচ্ছে কি, আমি ডেল্টা এবির ভ্যালুও জানি। ঠিক আছে, ডেল্টা এবির ভ্যালুও জানি আর cos থিটা 1 এর ভ্যালু আমি জানি। সো আমি এখান থেকে কি ডেল্টা বের করতে পারবো না, যে কতটুকু আমার ডিফরমেশন হচ্ছে। এই যে এখানে দেখো ডেল্টা সমান সমান ডেল্টা এবি বাই cos থিটা 1, এখান থেকে আলটিমেটলি তোমার ডিফরমেশনটা বের হয়েছে। তাহলে বি পয়েন্ট যেটা, বি পয়েন্টের ডিফরমেশনটা হচ্ছে আসলে কতটুকু হচ্ছে 8.4 ইন্টু 10⁻³ ইঞ্চ। এটা হচ্ছে বি পয়েন্টের ডিফরমেশন। এটা কি অ্যাকচুয়াল ডিফরমেশন? তোমরা কি শুনতেছো? না স্যার, এটা অ্যাকচুয়াল না। এটা অ্যাকচুয়াল না, ঠিক আছে। সো এটা হচ্ছে যেটা আমরা আসলে ক্যালকুলেট করা পসিবল সেই ডিফরমেশনটা বি থেকে বি4 পর্যন্ত। সো আমাদের কোশ্চেনে আসলে কি চাইছে, দেখো কোশ্চেনে দুইটা অংশ ছিল। একটা বলতেছে যে ডিটারমাইন দ্য ডিফ্লেকশন অফ পয়েন্ট বি caused by the applied force। তো ডিফ্লেকশন বা ডিফরমেশন একই জিনিস। বি পয়েন্টের ডিফরমেশনটা আমরা অলরেডি বের করছি, এখন যেটা বের করলাম। বাট আরেকটা পার্ট ছিল অলসো ডিটারমাইন দ্য ভার্টিক্যাল স্টিফনেস অফ দ্য ব্র্যাকেট এট বি। ভার্টিক্যাল স্টিফনেস বের করতে বলছে। আচ্ছা এখন বলো ভার্টিক্যাল স্টিফনেস কিভাবে বের করব? ভার্টিক্যাল স্টিফনেসটা কিভাবে বের করব বলো? স্যার স্ট্রেস বাই স্ট্রেন করে করতে হবে। স্টিফনেস বের করার ফর্মুলা তো আরেকটু আগে দেখাইছি। এই যে স্টিফনেসটা ছিল কি, কে ইকুয়াল টু তোমার পি বাই ডেল্টা। ঠিক আছে, পি বাই ডেল্টা মানে তুমি বি পয়েন্টের ভার্টিক্যাল স্টিফনেস বের করতেছো বি পয়েন্টের। সো বি পয়েন্টের স্টিফনেস সমান কি, কে ইকুয়াল টু পি বাই ডেল্টা। পি হচ্ছে বি পয়েন্টে তোমার কতটুকু লোড কাজ করতেছে। তো পি এর ভ্যালু কত, বি পয়েন্টে আমার কতটুকু লোড কাজ করতেছে 3 কিপ। ঠিক আছে, 3 কিপ। আর ডেল্টার ভ্যালু কত, ডেল্টাকে আমরা যেটা বের স্যার ওই যে করছি সেটা। বাট এখানেই আসলে প্রবলেমটা, এখানে বলতেছে ভার্টিক্যাল স্টিফনেস, শুধু স্টিফনেস বলে নাই, ভার্টিক্যাল স্টিফনেস। সো এখানে এই ভার্টিক্যাল স্টিফনেস সমান পি ডিভাইডেড বাই ডেল্টা ভার্টিক্যাল, ডেল্টা ভার্টিক্যাল। এখন আমরা যেটা বের করছি সেটা কিন্তু ডেল্টা ভার্টিক্যাল না, ডেল্টা ভার্টিক্যাল। ঠিক আছে, ডেল্টা ভার্টিক্যালটা কোনটা, দেখো এই ফিগারটা একটু খেয়াল করো, এই ফিগারটা একটু খেয়াল করো। আমরা বের করছি কি, আচ্ছা এটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। আমরা বের করছি এটা, এই যে এই লেংথটা আমরা বের করছি বি4, এটা বের করছি। এটাই ছিল আমাদের ডিফরমেশন ডেল্টা। বাট ওরা বলতেছে কি ভার্টিক্যাল স্টিফনেস বের করার জন্য, ভার্টিক্যাল স্টিফনেস। তাহলে আমাদের বের করতে হবে ভার্টিক্যালি কতটুকু ডিফরমেশন করতেছে। তো ভার্টিক্যাল ডিফরমেশনটা কোনটা, সেটা হচ্ছে তুমি এই যে বি পয়েন্ট যেটা আছে, বি পয়েন্টে যদি তুমি 90 ডিগ্রি একটা লাইন টানো, একদম ভার্টিক্যাল যদি একটা লাইন টানো, আর এখানে এই বি4 যে পয়েন্ট, এই পয়েন্টও তুমি যদি একটা 90 ডিগ্রি লাইন টানো, তাহলে তোমার যেই জায়গায় ইন্টারসেক্ট করবে সেইটাই হচ্ছে তোমার ভার্টিক্যাল ডিফরমেশন। এই যে এতটুকু অংশ হচ্ছে তোমার
ভার্টিক্যাল ডিফরমেশন, এখান থেকে শুরু করে এই যে এতটুকু। বুঝতে পারছো? তাইলে এই ডেল্টা আর ডেল্টা ভার্টিক্যাল দুইটা কিন্তু দুই জিনিস। আমাদের আলটিমেটলি বের করতে হবে কি, এখন স্টিফনেস বের করার জন্য ডেল্টা ভার্টিক্যাল বের করতে হবে। ডেল্টা ভার্টিক্যাল এখন তোমরা নিজেরা বলো ডেল্টা ভার্টিক্যালটা আমি কিভাবে বের করতে পারি? ডেল্টা ভার্টিক্যাল হচ্ছে এই যে রেড লাইন যেটা আছে সেই রেড লাইনটা, ঠিক আছে? এটা কিভাবে বের করা সম্ভব বলো, একটু নিজেরা চিন্তা করে বলো। সমকোণী ত্রিভুজের সূত্র। হ্যাঁ, এখানে সমকোণ কোনটা দেখো, এখানে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ভাই তুই ক। বুঝতে পারতেছো? কে বলবে? এটা হচ্ছে 90 ডিগ্রি, জি স্যার, এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। আর এখান থেকে হচ্ছে এই 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 অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে পারি, দেখো কোন অ্যাঙ্গেলটা, এই যে এটা, এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে পারি তাহলে হচ্ছে আমি আলটিমেটলি এই B4টা জানি, ঠিক আছে? বি থেকে B4 এইটা জানি। আর এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে পারি তাহলে কি আমি এই বি ডেল ভার্টিক্যাল যেটা সেটা বের করতে পারবো না? এ ট্রায়াঙ্গেলের, এই যে এ ট্রায়াঙ্গেলের, জি স্যার, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করা যায় বলো, এই ফিগার দেখে বলো, নিজেরাই বলো। এই অ্যাঙ্গেলটা ধরো এটাকে বলছি থিতা, এই অ্যাঙ্গেলটাকে বলতেছি থিতা, এই থিতাটা আমি কিভাবে বের করতে পারি এই ফিগার থেকে বলো। ফিগার থেকে কি বের করা যায়? ধরো এই টোটালটা কত ডিগ্রি বলো তো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত ডিগ্রি? এটা হচ্ছে থিটা প্লাস ভার্টিক্যাল লাইন। θ1 প্লাস রেড 26। লাইনটা না, রেড লাইনটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর গ্রিন লাইনটা হচ্ছে তোমার হরিজন্টাল লাইন। তাইলে এই তাহলে স্যার টোটাল 90 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 আচ্ছা, ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, তাহলে থিতা থিতা সমান সমান আমরা কি লিখতে পারি? থিতা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ওয়ান, কত? থিটা ওয়ান, আর 90 মাইনাস ডিগ্রি 26 মাইনাস ডিগ্রি, 26, 26.6 ডিগ্রি, হ্যাঁ 26.6 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা ওয়ান। থিতা 1। সো তুমি এখানে থিতা 1 এর ভ্যালু জানো, তো আলটিমেটলি তুমি এখান থেকে থিতাটা বের করতে পারবা। এখানে থিতার ভ্যালুটা আসতেছে মোস্ট প্রবাবলি 11 ডিগ্রি বা এরকম কিছু একটা, ঠিক আছে? এই যে দেখো থিতা আসতেছে হচ্ছে 11.2 ডিগ্রি, ঠিক আছে? সো এখান থেকে আমি যদি এই ভার্টিক্যাল ভার্টিক্যাল ডিফ্লেকশনটা বের করতে চাই তাহলে ডেল ভার্টিক্যাল সমান সমান হচ্ছে আমার কত হবে? আমি যদি ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করি তাহলে ডেল ভার্টিক্যালটা সমান সমান আমার হচ্ছে কত? এই যে ডেল্টা, ডেল্টা হচ্ছে এই যে এই ডেল্টাটা B4 ডেল্টা, ডেল্টা। স্যার 12টায় আমাদের একটা ক্লাস আছে স্যার, ওটা শুরু আচ্ছা হ্যাঁ, হয়ে গেছে। শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখানে শেষ হয়ে গেছে। ডেল ভার্টিক্যাল সমান সমান হচ্ছে ডেল্টা কস থিটা। এখান থেকে দেখো তোমরা ডেল্টা জানো, কস থিটা 1 এর ভ্যালু জানো, এখান থেকে তোমরা ডেল ভার্টিক্যালটা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে ডেল ভার্টিক্যাল যদি তুমি বের করতে পারো, স্টিফনেস কি, ভার্টিক্যাল স্টিফনেস সমান সমান হচ্ছে P ডিভাইডেড বাই ডেল ভার্টিক্যাল। P হচ্ছে তোমার 3 কিপ, আর ডেল ভার্টিক্যালটা সমান সমান হচ্ছে কি 18 × 10⁻³ তাহলে আলটিমেটলি দেখো তোমার ভার্টিক্যাল স্টিফনেসটা কত বের হচ্ছে? 167 কিপস পার ইঞ্চ। এটা মানে হচ্ছে কি বি পয়েন্টে যদি তুমি 1 ইউনিট ডিফরমেশন ভার্টিক্যাল ডিফরমেশন চাও তাহলে তোমাকে 167 কিপ লোড হচ্ছে বি পয়েন্টে দিতে হবে। বুঝতে পারতেছো এটার অর্থটা কি? সেটা হচ্ছে তোমার এই যে বি পয়েন্ট যেখানে আমাদের কি 3 কিপ লোড দেওয়া ছিল, এখানে যদি তুমি 1 ইঞ্চি ভার্টিক্যাল ডিফ্লেকশন যদি চাও বি পয়েন্টে তাহলে তোমাকে এই জায়গায় লোড দিতে হবে 167 কিপ। এটাই বোঝাচ্ছে ভার্টিক্যাল স্টিফনেস দিয়ে। আচ্ছা, তো এইটা বুঝতেই পারতেছো যে এই ম্যাথটা তোমার টোটালি হচ্ছে কি কনসেপচুয়াল বেস, ঠিক আছে? এখানে তোমার যেমন মেকানিক্স এর কনসেপ্ট লাগবে, তোমার ট্রিগোনোমেট্রির কনসেপ্টও লাগবে, ঠিক আছে? সো আলটিমেটলি আমি এটা যেটা দেখাইছি তোমরা বাসায় নিজেরা প্রত্যেকটা ভ্যালু নিজেদের মতো প্র্যাকটিস করবা।
প্র্যাকটিস করে মিলাই মিলাই দেখবা যে আমি যেটা বলছি তুমি কি সেটাই বুঝছো কিনা। ঠিক আছে, যদি না বুঝো তাহলে ভিডিও লেকচার থাকবে সেটা দেখবা, তারপরেও যদি না বুঝো কনসালটেশন আওয়ারে এসে জিনিসগুলো বুঝে নিবা। ঠিক আছে, না বুঝে যদি বসে থাকো তাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষার মধ্যে এগুলো অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, কাদের ক্লাস আছে এরপরে? 2 সেকশনেরই ক্লাস আছে? স্যার এ সেকশনের আছে। ডি সেকশনের কি ক্লাস আছে? না স্যার। আচ্ছা, এ না সেকশনের স্যার। তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, তোমরা চলে যাইতে পারো, আগে থেকে তোমাদেরটা নিয়ে নি। আচ্ছা, আইডি 1 1 2 Yes, sir. 3 Yes, sir. 5 ইয়েস স্যার 6 Yes, sir. 8 9 10 11 Sir, 11. Yes, sir. 11. 12 Yes, sir. 12 13 Yes, sir. 14 Yes, sir. 15। Yes, sir. আচ্ছা, তোমাদের যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে তোমরা লিভ করে অন্য ক্লাসে জয়েন দিতে পারো। 16 প্রেজেন্ট স্যার। 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20 Yes, sir. 26 Yes, sir. 27 Yes, sir. 28 Yes, sir. 29 Yes, sir. 30 Yes, sir. 31 Present, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 Present, sir. 38 Yes, sir. 39 Yes, sir. 40 42 44 Yes, sir. 45 Present, sir. 46 আসো 47 Sir, Yes, sir. 46, sir. আচ্ছা ঠিক আছে 47 আসো Yes, sir. 48 48 49 51 Yes, sir. 53 54 Yes, sir. 56 Present, sir. 57 Yes, sir. 59 Sir, 58, sir. আচ্ছা 59 Yes, sir. 70 Present, sir. 72 72 73 Yes, sir. 209 Present, sir. 8. 8 আসো Yes, sir. 210 Yes, sir. 211 Riyadh 12 Riyadh 144 Riyadh 47 Yes, sir. Sir. Sir, ID 72. ID 72 আচ্ছা হ্যাঁ এই সেকশন লিভ করতে পারো।